দেশের সম্মান নষ্ট করতে লন্ডনে বসে প্রবাসীদের উস্কে দেয়া হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিতে জনগণের সহায়তা কামনা। ৭১-এর মতো নজিরবিহীন ধ্বংসযজ্ঞ এবং লুটপাট চালানো হয়েছে মন্তব্য কাদেরের। দোষীদের শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং প্যারিস অলিম্পিকের উদ্বোধনের আগে ফ্রান্সে উচ্চগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ ও সিরিজ হামলা, বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছে বাসিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা সহিংসতাকারীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করতে জনগণের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন সরজমিনে দেখার সময় তিনি কথা বলেন। দেশের সম্মান নষ্ট করতে লন্ডনে বসে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন। কোটা সংস্কার আন্দোলনের আড়ালে কয়েকদিনের সহিংসতায় টার্গেট হয়েছে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনে অগ্নিকাণ্ড আর ব্যাপক ভাঙচুর হয়েছে। শুক্রবার সকালে রামপুরার বিটিভি কার্যালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্ত বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি। উপস্থিত গণমাধ্যমকে প্রধানমন্ত্রী বলেন, ২০১৩-১৪ সালের মতো সারা দেশে ভাঙচুর আর অগ্নিসংযোগ করেছে স্বাধীনতা বিরোধী চক্র। তবে এবারের ধরন কিছুটা আলাদা। গান পাউডার ছিটানো হয়েছে। সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই। শেখ হাসিনা বলেন, কোটা নিয়ে ছাত্রদের সব দাবি মেনে নেয়ার পরও তারা তৃপ্ত নয়। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই যে 30 বছরের কেউ না, যে তারা এখন চাকরি পাবে। তার মানে ওই যে 5% সেটাও তারা পেয়ে গেল, তাতেও তারা তৃপ্ত না। তখন আবার আসলো সেই 8 দফা থেকে 4 দফা আনতে হবে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা, রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। লন্ডনে বসে এখনো দেশ বিরোধী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন তিনি। সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে, এবং এখনো আরো অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। সহিংসতাকারীদের খুঁজে বের করে বিচার নিশ্চিতে দেশবাসীর সহায়তাও চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন ও তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভির উপরে কেমন নগ্ন হামলা, যেন সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উপরেই বেশি আক্রোশ ছিল সহিংসতাকারীদের। এই দর্শক, শিক্ষার্থী আন্দোলনের উপর ভর করে রাজধানীর রামপুরায় বিটিভি ভবনে চালানো তাণ্ডবের খণ্ডচিত্র দেখাচ্ছেন সহকর্মী নাসির উদ্দিন। বাংলাদেশ টেলিভিশনের যে ভবনটি আমরা এখন দেখছি, এটি বাংলাদেশ টেলিভিশনের প্রবেশপথ থেকে শুরু করে এর পাশেই বেশ কয়েকটি স্টুডিও আছে। এবং গত যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংস ঘটনাগুলো শুরু হয়েছিল, তার এই বিটিভি ভবন সহ এর স্টুডিওতে বেশ কয়েক জায়গায় যে হামলা হয়েছে তার চিত্র এখন এই সামনেই দেখা যাচ্ছে। আসলে কিভাবে পুরো প্রবেশপথ থেকে শুরু করে ভিতরে আরও বেশ কয়েকটি স্টুডিওতে ব্যাপক ভাঙচুর এবং বলা যায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এবং সেটি 18 জুলাই বিকেলের পর থেকেই বিটিভি ভবনের সামনে প্রথমে গেইটে অগ্নিকাণ্ড ঘটানো হয়। এরপরে এই পুরো বিটিভি ভবনের ভিতরে ঢুকে বেশ কয়েকটি কক্ষ, প্রবেশ গেট সব কিছুতেই এভাবে ভাঙচুর এবং যে চিত্র তাদের ক্যামেরা ভাঙচুর করা হয়েছে, যে কারণে এই বাংলাদেশ টেলিভিশন, যেটি 1 ঘন্টা
একদিন প্রায় সম্প্রচার বন্ধ ছিল। এরপরে ধীরে ধীরে সেই সম্প্রচার শুরু হয়েছে এবং সরকারের বা উন্নয়নমূলক যেসব স্থাপনা সেখানে যে ধরনের হামলা হয়েছে আমরা দেখছিলাম বিটিভি, বাংলাদেশ টেলিভিশন সহ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবন, যেভাবে হামলা চালানো হয়েছে এভাবেই বাংলাদেশ টেলিভিশনেও সব কিছুতেই হামলার চিত্র আমরা দেখেছি এবং সেই হামলার কারণে এই সব হামলার কারণে এই ধরনের পুরো বিটিভি থেকে শুরু করে সব উন্নয়নমূলক যেখানে মানুষ সেবার সুযোগ পেত সেই সেবার প্রতিষ্ঠানগুলোর উপরে এভাবে হামলা চালানো হয়েছে, যে কারণে বাংলাদেশ টেলিভিশন থেকে শুরু করে সেবামূলক যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেই সব প্রতিষ্ঠানের উপরেই এ ধরনের হামলার চিত্র আমরা গত যে সহিংসতা যখন চলছিল সেই সহিংসতার সময়কার ঘটনা শুরু করে সব উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপরে বেশিরভাগ হামলা হয়েছে এবং সেই হামলার আরেকটি চিত্র দেখছিলাম আমরা এই বিটিভি বাংলাদেশ টেলিভিশন ভবনটা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশব্যাপী রাষ্ট্রীয় সম্পদের উপর তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের লক্ষ্যবস্তু ছিল দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। শুধু স্থাপনাই নয়, তাদের দিয়ে আগুনে পুড়ে কঙ্কাল হয়ে গেছে গাড়িগুলো। ভাঙচুর, লুটপাট চালিয়েছে, ধ্বংস করে দেয়া হয়েছে সরকারের কোটি কোটি টাকার সম্পদ। ব্যাংকের বুথ ভেঙে লুট করে নেওয়া হয়েছে টাকা পয়সাও। পুরোটা জানাচ্ছেন কাজী বাপু। গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই সেতু ভবনটি। কি পরিমাণ গাড়ি শুধু ভাঙচুর করেছে তা না, অগ্নিসংযোগ তাও নয়, লুটপাট করেছে এই মন্ত্রণালয়ের ভিতরে। গাড়ির পার্টস থেকে শুরু করে সব কিছু খুলে নিয়ে গিয়েছে। মন্ত্রণালয়ের ভিতরেও ভাঙচুর, অগ্নিসংযোগ দিয়েছে দুর্বৃত্তরা। যে মন্ত্রণালয়গুলোতে চাকরির জন্য এত আন্দোলন, সেই মন্ত্রণালয়গুলো একে একে পুরো ছাই করে দিয়েছে দুর্বৃত্তরা। আমি এই মুহূর্তে রয়েছি মহাখালীর দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ভবনের সামনে। এখানেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, লুটপাট করেছে, নষ্ট করে দিয়েছে সার্ভার। তারা যে নৃশংসতার পরিচয় দিয়েছে, আপনারা যদি একটু ওদিকে যাবেন গেলে দেখবেন আমাদের বেসমেন্টের শেষ পর্যন্ত যে গাড়িটা ছিল সেটাও রেহাই পায়নি। এবং তাদের এই কর্মকাণ্ডের ফলে আমাদের এই অফিসটি এখন আমরা নিশ্চিত নই যে এখানে আর অফিস করার পরিবেশ থাকবে কিনা। মানুষের সুবিধার্থে যাতায়াতের জন্য এবং যানজট নিরসনের জন্য গত বছর উদ্বোধন করা হয় এলিভেটেড এক্সপ্রেসটি। বনানী এই টোল প্লাজা দিয়ে 4 থেকে 5 হাজার গাড়ি যাতায়াত করত, কিন্তু আজ সেখান দিয়ে কোনো গাড়ি যাতায়াত করছে না। কারণ একটাই, দুর্বৃত্তরা আগুনে পুড়ে ছাই করে দিয়েছে এই টোল প্লাজাটি। কয়েকদিনে দুর্বৃত্তরা যে অগ্নিসংযোগ ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার নিদারুণ সাক্ষী এই হানিফ ফ্লাইওভারও। প্রতিনিয়তই এই হানিফ ফ্লাইওভার থেকে যে পরিমাণ গাড়ি যেত তা কিন্তু আর এখন চোখে পড়ছে না। দুর্বৃত্তরা শুধু অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে ঢাকার ভিতর তা নয়, ঢাকার বাইরেও চলেছে তাদের এই ভাঙচুরের খেলা। এতে ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা। কাজী পাপ্পু, মহা সংবাদ, ঢাকা। ৭১-এ যেভাবে ধ্বংসযজ্ঞ, হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, একই কায়দায় সারা দেশ থেকে রাজধানীতে সুইসাইড স্কোয়াড ঢুকিয়ে নজিরবিহীন ধ্বংসলীলা ও লুটপাট চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দুর্বৃত্তরা যেন আইনের ফাঁক ফোকর করে বেরিয়ে যেতে না পারে সেই বিষয়ে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। উষা ফেরদৌস জানাচ্ছেন বিস্তারিত। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে হওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার করা হবে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী, তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১-এ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। ৭১-এর খুনি, ৭৫-এর খুনি, ২১ আগস্টের খুনি, ২৪ সালেও একই খুনিরা। তারা বিএনপি জামায়াত বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপি সবসময় দেশের উপর, দেশের জনগণের উপর আস্থা না রেখে বিদেশি প্রভুদের উপর ভর করে রাজনীতি করে। এক্ষেত্রেও
তাদের সন্ত্রাসী চরিত্র উন্মোচিত হওয়া, সেটা থেকে দায় মুক্তির জন্য তারা বিদেশিদের হস্তক্ষেপের দাবি করছে। এদিকে রাজধানীর প্রেস ক্লাবের স্বাধীনতা পরিষদ আয়োজিত সন্ত্রাস নয় শান্তি চাই শীর্ষক আলোচনায় অংশ নেয় পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। বলেন, তারেক রহমানের নির্দেশে রাষ্ট্রের ওপর হামলা হয়েছে। যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি, কারা আগুন ধরাচ্ছে, কারা কি করেছে, প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর। শিক্ষার্থীদের দিয়ে কেউ যেন আবারও এমন সহিংসতা করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান পররাষ্ট্রমন্ত্রী। সরকার তোমাদের দাবি হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে পূরণ করেছে। সরকার তোমাদের পাশে আছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আজকের মতো আগামীকালও ঢাকা সহ গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জে কারফিউ বহাল থাকবে। তবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তা শিথিল করা হবে। ধানমন্ডির বাসায় এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী বৃহস্পতিবারও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কারফিউ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকে। আর বাকি জেলাগুলোর কারফিউ শিথিলের দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনকে। যাত্রাবাড়ি, শনি রাখড়া সহ সারা দেশে পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি জানান, পুলিশের মনোবল ভেঙে দিতে এই ধরনের অপতৎপরতা চালানো হয়েছে। শিক্ষার্থীর আন্দোলনের সময় পুলিশ হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রদল নেতা সহ 6 জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। দুপুরে রাজধানীর মিন্টু রোডে এই সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি প্রধান বলেন, নাশকতাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। তারা মনে করেছিল পুলিশকে মনোবল ভেঙে দিয়ে পুলিশকে যদি হত্যা করতে পারে তাহলে পুলিশ হয়তো পিছিয়ে যাবে। তখন তারা এই রাষ্ট্রকে, গণতান্ত্রিক সরকারকে তারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করবে। তথ্যের ভিত্তিতে আরও যারা যারা বাংলাদেশের যেখানে লুকিয়ে আছে সেখান থেকে আমাদের তাদেরকে ধরে এনে আমরা আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি আমরা দাঁড় করাবই। অলিম্পিকের আগে ফ্রান্সে হামলার খবর। ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমস উদ্বোধনের মাত্র কয়েক ঘন্টা আগে দ্রুতগতির টিজিভি রেল নেটওয়ার্কে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় রেল কোম্পানি SNCF জানায়, রাজধানী প্যারিসের সঙ্গে সংযুক্ত বিভিন্ন রুটের রেল লাইন ও রেলগাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতকারীরা। তাদের মূল লক্ষ্য ছিল উচ্চগতির ট্রেনগুলো। এর ফলে প্রায় 8 লাখ যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়। অলিম্পিক্সের আসরকে বাধাগ্রস্ত করতেই এই ধরনের হামলা চালানো হয়েছে বলে ধারণা ফ্রান্সের আইনশৃঙ্খলা বাহিনীর। এই ধরনের হামলাকে বিদ্বেষপূর্ণ তৎপরতা বলে উল্লেখ করেছে SNCF। প্যারিসে আজ শুরু হচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ বৈশ্বিক ক্রীড়ার মহাযজ্ঞ অলিম্পিক। প্রথমবারের মতো কোনো স্টেডিয়ামে নয়, উদ্বোধনী অনুষ্ঠান হবে সেইন নদীতে। আয়োজকরা বলেছেন, এমন কিছু করা হবে যা দেখা যায়নি আগে কখনোই। উদ্বোধনী আয়োজনের ভেন্যু এবার প্যারিসের প্রাণ সেইন নদী। এই নদীতে সুসজ্জিত অনেক নৌকায় হাজার হাজার অ্যাথলেট ভেসে বেড়াবেন। স্টেডিয়ামের ট্র্যাকে প্রতিবার যে কুচকাওয়াজ হয়, এবার সেটি ভিন্নভাবে হবে নৌকায়। ফুটবল ও রাগবি দিয়ে অলিম্পিক্সের মাঠে লড়াই শুরু হয়ে গেছে বুধবার থেকেই। 19 দিনের আসরে এবার লড়াই হবে 319টি সোনা জয়ের। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধের খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। তবে এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজ দফতরে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। তানজিদ ভুঁইয়া জানাচ্ছেন বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ, এমন কোনো তথ্য মন্ত্রণালয়ে নেই বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান। বৃহস্পতিবার সাংবাদিকদের এমন জনশ্রুতির ব্যাখ্যাও দেন তিনি।
তবে এমন খবরে উদ্বিগ্ন খাত সংশ্লিষ্টরা। দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধও জানান তারা। প্রধানমন্ত্রী যদি এই জিনিসটা নজরে রাখেন এই ব্যাপারটা, তাহলে খুব দ্রুত সমস্যার সমাধান হবে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে যদি আরব আমিরাতের দূতাবাসের সাথে এই ভিসার জটিলতা নিয়ে যদি কথা বলে, তাহলে আমার মনে হয় যে এটা সমস্যার দ্রুত একটা সমস্যার সমাধান হবে। এখন নতুন করে যে ভিসাগুলো হচ্ছে, ম্যানপাওয়ার হচ্ছে, এসব যাত্রীরা যাইতে পারবে না। সুতরাং আমরা সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি যে যেন দুবাই সরকারকে রেমিটেন্স যোদ্ধা যাওয়ার ব্যাপারে সহযোগিতা করে। বিভিন্ন দেশের সঙ্গে শ্রমবাজার বৃদ্ধির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখবে বলে আশা প্রকাশ করেন বায়রার এই নেতা। শুধু আমাদের প্রবাসী ভাইদেরকে অনুরোধ জানাবো, আপনারা যারা বিদেশে আছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং যেসব দেশে আইন কানুন অত্যন্ত একটা খুব কনজারভেটিভ ইয়েতে আছে, স্ট্রিক্টলি মিছিল, মিটিং, সমাবেশ এগুলো খুব রেস্ট্রিক্টেড, সেখানে এই জাতীয় কোনো কিছু যাতে পদক্ষেপ না নেওয়া হয়। দেশের বাইরে আইন বহির্ভূত কর্মকাণ্ড কোনো দেশই মেনে নেবে না জানিয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে সরকার। প্রত্যেকের জানা উচিত যে দেশে বসবাস করবেন সে দেশের ল অ্যান্ড অর্ডার মেনে চলতে হয়। সেই দেশের ল অ্যান্ড অর্ডার যারা অমান্য করবে তাদের শাস্তি হবে, সেটার ব্যাপারে আমাদের কোনো কিছু করণীয় নেই। দেশের বাইরে যারা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করবে তাদের শাস্তির আওতায় আনা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। যারা অমান্য করবে তারা শাস্তি ভোগ করবে, সেটা তাদের ব্যাপার। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে নিয়ন্ত্রণহীন রাজধানীর নিত্যপণ্যের বাজার। আন্দোলন, কারফিউয়ের সরবরাহ ঘাটতির কারণে এই অস্থিরতা বলছেন ব্যবসায়ীরা। আলু পেঁয়াজের দাম আগের মতোই লাগামহীন। এই অবস্থায় সংসার চালাতে হিমশিম খাচ্ছেন স্বল্প আয়ের মানুষ। বিস্তারিত জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। আন্দোলন, কারফিউ সহ চলমান অস্থিতিশীল অবস্থার কারণে দ্রব্যমূল্য কিছুটা বেশি হলেও গত কয়েকদিনের সরবরাহ ঠিক থাকায় ঊর্ধ্বমুখী বাজার কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। বাজারে মুরগি, মাছ, ডিম, ডাল সহ নিত্যপণ্যের দাম সামান্য কম দেখা গেলেও স্থিতিশীল রয়েছে গরু, খাসির মাংস আর আলু পেঁয়াজের দাম। সপ্তাহখানেক আগে সবজি বাজারে ঝিঙা, পটল, বেগুন ও বরবটি সবজি ৮০ থেকে ১৫০ টাকায় বিক্রি হলেও এখন তা কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে। আমি বলবো যে দ্রব্যমূল্যের দাম অনেক হাই। আমার কাছেই কষ্ট লাগছে, সাধারণ মানুষের কাছে কেমন লাগবে? যারা রিক্সা প্যাডলার তাদের তো না বিশ্বাস উঠবেই। মুরগি ও ডিমের বাজারের মূল্য কিছুটা নিম্নমুখী বলে জানালেন বিক্রেতারা। লাল ডিমের রেট হলো আপনার হলো 140 টাকা ডজন, আর সাদা ডিমের ডজন হিসেবে আপনার হলো 135 টাকা। ব্রয়লার হলো আজকের বাজার কি খুচরা বাজার 180 টাকা কেজি, আর দেশি হইলো 550, আর সোনালী হইলো 280 টাকা কেজি। বাজারে আগত ক্রেতারা জানালেন, যথেষ্ট সরবরাহ থাকার পরেও তুলনামূলক মূল্য বৃদ্ধিতে নাবিশ্বাস কম আয়ের মানুষেরা। গরিবদের সীমার মধ্যে নাই, আর সীমার মধ্যে কিনতে গেলে দেখা যায় পচা, নষ্ট এগুলা কিনতে হয়। চিচিঙ্গা 60 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, লাউ 80 টাকা, পেঁপে যে 50-60, ঠিক আছে, ভেন্ডি 60 টাকা কেজি। যারা সাধারণ মানুষ আছে তাদের জন্য দৈনন্দিন জীবনযাত্রার মান খুবই কষ্ট হচ্ছে। এই দেশি পেঁয়াজের কেজি হলো 115 টাকা আজকের বাজার, কালকে আসলে 120, আজকে 115, এটা হলো 110, 105, আর ইন্ডিয়ান পেঁয়াজ হলো আপনার 100 টাকা কেজি মাত্র। নিয়মিত তদারকির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন ক্রেতা সাধারণ। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এবার জানবো বন্দরনগরী চট্টগ্রামের বাজার পরিস্থিতি। সহকর্মী সুমন কুমার দে জানাচ্ছেন বিস্তারিত। আমি এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজারে, অর্থাৎ আমরা কাঁচা বাজারে আসছি। কাঁচা বাজারে এসে আমরা পাইকার এবং খুচরা পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সবজির দাম কমেছে। এই গত কয়েক সপ্তাহ তুলনায় সবজির দাম একদমই সবজির দাম কমেছে, অর্থাৎ শুধু আলুর দামটাই রয়েছে। আলু 65 টাকা করে বেশ কয়েক সপ্তাহ ধরে বিক্রি করা হচ্ছে, সেটি 65 টাকায় বিক্রি করা হচ্ছে। আমরা পাইকারিতে পটল বিক্রি করা হচ্ছে আপনার 18 থেকে 20 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে 25 থেকে 30 টাকা। আমরা কাকরল দেখতে পাচ্ছি, সেটি বিক্রি করা হচ্ছে
পাইকারিতে 60 টাকা, খুচরা পর্যায়ে কিন্তু 70-75 টাকা করে বিক্রি করা হচ্ছে। আমরা কাঁচা পেঁপে রয়েছে, কাঁচা পেঁপে পাইকারিতে বিক্রি করা হচ্ছে 25 বা 26 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা। আমরা শসা রয়েছে, এখানে শসা বিক্রি করা হচ্ছে 20 থেকে 22 টাকা, আর খুচরা পর্যায়ে বিক্রি করা হচ্ছে 30 থেকে 35 টাকা। কাঁচামরিচ 300 টাকা করে কাঁচামরিচ বিক্রি করা হচ্ছিল। দেশের বাইরের খবর। গাজা ইসরায়েলের নৃশংস হামলায় আরও 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 39,200 জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও 90,000-এরও বেশি ফিলিস্তিনি। বিচ্ছিন্ন যোগাযোগে উদ্ধারকারীরা পৌঁছতে না পারায় এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেক মানুষ। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জা সহ বহু স্থাপনাই ধ্বংস হয়েছে। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের সম্মান নষ্ট করতে লন্ডনে বসে প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিতে জনগণের সহায়তা কামনা। ৭১-এর মতো নজিরবিহীন ধ্বংসযজ্ঞ, লুটপাট চালানো হয়েছে মন্তব্য কাদেরের। দোষীদের শাস্তি দিতে সরকার বদ্ধপরিকর জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং প্যারিস অলিম্পিকের উদ্বোধনের আগে ফ্রান্সে উচ্চগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ ও সিরিজ হামলা, বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।